আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। শেখ হাসিনা ফিরবেন, এই আলোচনা এখন সবার মুখে। আদৌ কি তিনি ফিরবেন? আমি তো মনে করি তিনি যদি ফেরেন, বাংলাদেশ তাকে স্বাগত জানাবে, কেননা তার ভবিষ্যৎ কি হবে সেটা মোটামুটি আদালত নির্ধারণ করেছে। জনগণ আইন নিজের হাতে তুলে নেবে না, এটা মোটামুটিভাবে স্পষ্ট। আদালত নির্ধারণ করবে তিনি কোথায় থাকবেন, কিভাবে থাকবেন। ইতিমধ্যেই তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। এই বিষয় নিয়ে আমি খুব একটা উদ্বিগ্ন নই, উদ্বেলিত নই। তবে আমি মনে করি তার তো ফেরা উচিত। অ্যাটলিস্ট তিনি যদি ফেরেন, তাহলে যেভাবে পালিয়ে গিয়েছিলেন সেই লজ্জা কিছুটা ঢাকবার সুযোগ পাবে। নেতা কর্মীদের রেখে যারা সুযোগ সন্ধানী, যারা সুযোগ পেয়েছেন, অর্থবিত্ত করেছেন, তারা হয়তো পালিয়ে গেছেন, বা তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেছেন। বাকিদের অসহায় রেখে সেই গ্লানি কিছুটা হলেও তিনি হয়তো গোছাতে পারেন। এবং আগে যে বলছিলেন যে শেখ মুজিবের মেয়ে পালিয়ে যায় না, তিনি পালিয়ে গেলেন, সেটা তাকে, তার দলকে, এমনকি তার প্রয়াত পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে অনেকখানি ছোট করেছে বলে আমার ধারণা। নানাভাবেই তিনি বঙ্গবন্ধুকে ছোট করেছেন, এটিও তার একটি উদাহরণ। সো তিনি ফিরতে পারেন, কিন্তু ডিসেম্বর কেন, এখন নয় কেন? তিনি কি ভাবছেন যে আগামী কয়েক মাসের মধ্যে এই বর্তমান সরকার অজনপ্রিয় উঠবে বা ভারত তাকে বসিয়ে দেবে? আমার মনে হয় দুটোর কোনটাই হবে না। ব্যক্তিগতভাবে তাকে বাংলাদেশের রাজনীতিতে জায়গা করে নেবার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। বরং তিনি তার দলটাকে এখনো যে নিজের নিয়ন্ত্রণে রাখছেন বা এই নেতৃত্বকে অন্যদের মাঝে ছড়িয়ে দেবার চেষ্টা করছেন না, সেটা তার দলকে, তার দলের রাজনীতিকে, আমি প্রকৃত রাজনীতির কথা বলছি, আমি যে অন্য যা করেছেন তারা সেগুলোর কথা বলছি না, অনেকখানি ক্ষতিগ্রস্ত করেছে ইতিমধ্যে, গত 2 বছরে আরও ক্ষতিগ্রস্ত করবে। জুলাই নিয়েও আমরা নানা হট্টগোল দেখছি। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে একটা দেখলাম রাষ্ট্রপতির উপস্থিতিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে একটি প্রামাণ্য চিত্র নিয়ে কে জুলাইয়ের নেতা, কে সামনে ছিল, কার কি ভূমিকা ছিল, এগুলো নিয়ে অনেক হচ্ছে। তথ্যচিত্রে ভুল থাকতে পারে, সংশ্লিষ্টরা বলছিলেন তারা সংশোধন করবেন। আমার তো একটা বড় প্রশ্ন যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে কেন এই অনুষ্ঠানের আয়োজন করতে হলো? জুলাই আর মুক্তিযুদ্ধকে যারা এক করে দেখাবার চেষ্টা করেন বা কখনো কখনো জুলাইকে মুক্তিযুদ্ধের চেয়ে বড় করে দেখাবার চেষ্টা করেন, এটা কি সেই প্রকল্পের অংশ কিনা, আমার প্রথম প্রশ্ন। এটার জন্য সরকার রাষ্ট্রীয়ভাবে একটা কমিটি করতে পারতো, সেটাই সবচেয়ে ভালো হতো। অথবা অন্য কোনো মন্ত্রণালয়, ইভেন তথ্য মন্ত্রণালয় বা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যদি করতো, সেটা গ্রহণযোগ্য ছিল। আমার কাছে এটা গ্রহণযোগ্য মনে হয়নি। আর রাষ্ট্রপতির উপস্থিতিতে এই ধরনের অনুষ্ঠানে যে ধরনের আচরণ যারা করেছেন, এটা নতুন কিছু নয়, এই আচরণ তারা করেই অভ্যস্ত, এই আচরণই তারা দেখাচ্ছেন গত 2 বছর ধরে। এটা খুব অস্বাভাবিক কিছু মনে হয়নি। তবে তথ্যচিত্রে যেসব ত্রুটি বিচ্যুতি হয়েছে সেটাও হওয়া উচিত নয়, এবং এটাও কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সেটাও একটু সরকারকে খতিয়ে দেখতে হবে। জাদুঘরের, জুলাই জাদুঘরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন, সেখানে এনসিপি নেতারা, দাওয়াতটা প্রপার হয়নি, শুধু চিঠি দিয়ে দাওয়াত দেওয়া হচ্ছে, ফোন করা হয়নি, নানান কথা বলে তারা অনেকেই যাননি, প্রায় কেউই যাননি, এনসিপি তো যায়নি। প্রথম কথা হচ্ছে দল হিসেবে এনসিপিকে কেন আলাদা করে গুরুত্ব দিতে হবে, আমার প্রশ্ন। আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন, সামনে যারা ছিলেন, যদি এরকম প্রমাণিত প্রতিষ্ঠিত কেউ হয় তাকে দাওয়াত দেওয়া উচিত। কিন্তু দল হিসেবে, কারণ দল তো অন্যান্য দল, বিএনপি সহ গণসংহতি, গণজাগরণ মঞ্চ, গণজাগরণ মঞ্চ নয়, আমি বলছি যে গণতন্ত্র মঞ্চ, তারপরে গণ অধিকার পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাসদ, বাংলাদেশ জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল, বিজেপি, সবাই, সকল রাজনৈতিক দল এই আন্দোলন সংগ্রামে ছিল। তাহলে আলাদা করে এনসিপিকে কেন গুরুত্ব দিতে হবে? এটা আমার একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে আলাদা কিছু মানুষকে, এই আন্দোলন আসলে সবার আন্দোলন, যে কারণে আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে তিনি এই আন্দোলনের কৃতিত্ব নিজে নেবার চেষ্টা করেননি। তারা বলছেন যে তাদের 400-এর বেশি কর্মী শুধুমাত্র এই 36 দিনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, জীবন দিয়েছেন।
তারপর এর একক কৃতিত্ব দলটিও দাবি করেনি, এই জন্য তারা সাধুবাদ পেতে পারেন। তাদের অন্য দুর্বলতা থাকতে পারে, অন্য সমালোচনা থাকতে পারে, সেটা নিশ্চয়ই আমরা করব। কিন্তু এখানে তাদেরকে আলাদা করে গুরুত্ব দিতে হবে। আর তারা যদি বলতেন যে তারা একটা দল করবেন, তারা যদি বলতেন যে তারা শেখ হাসিনাকে সরিয়ে ক্ষমতায় যাবেন, সরকারে থাকবেন, কে তাদের পেছনে যেত? আমি জানি এগুলো অনেক আহত করবে, কিন্তু এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে প্রধানমন্ত্রীকে দেখলাম, আমরা জানি প্রধানমন্ত্রী অত্যন্ত সজ্জন, তিনি বিনয়ী, ডাউন টু আর্থ, অত্যন্ত হাম্বল। অনুষ্ঠানে প্রফেসর মোহাম্মদ ইউনূস গেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, নোবেল লরিয়েট। তিনি মঞ্চের অ্যারেঞ্জমেন্ট প্রধানমন্ত্রী চেঞ্জ করে ফেললেন। তিনি নিজে গিয়ে পাশে বসলেন, চেয়ার আনালেন, তারপরে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ডেকে নিলেন। এই ধরনের একটা অনুষ্ঠানে কে কোথায় বসবেন, কারা বক্তব্য রাখবেন, কিন্তু পূর্ব নির্ধারিত। এখানে যদি সাবেক আরও 2-3জন রাষ্ট্রপতি বা সরকার প্রধান থাকতেন, প্রধানমন্ত্রী কি করতেন? প্রধানমন্ত্রীকে তাদেরকে ডেকে নিতেন। প্রধানমন্ত্রী কি এটা বলতে চাইছেন যে, বা বলে এটা প্রমাণ করা সম্ভব তো না যে ওই আন্দোলনে প্রফেসর মোহাম্মদ ইউনূস ছিলেন, তার কোনো ভূমিকা ছিল? তিনি ছিলেন প্যারিসে। অভ্যুত্থান শেষে তিনি ঢাকায় এসেছেন। আমরা সবাই মিলে তাকে, যেহেতু বিকল্প সেই সময় সবার কাছে গ্রহণযোগ্য পাওয়া যায়নি এবং মনে হয়েছিল যে তিনি ভালো করতে পারেন, দেশের উপকার হবে, তাকে বসানো হয়েছে। দ্যাটস ইট। কিন্তু 17 মাসে তিনি কি করেছেন? তিনি তো নিজের জন্যে আর তার প্রতিষ্ঠানের জন্যে আর এই তরুণদের বিপদগামী করবার জন্যে তাদেরকে তিনি মাস্টার মাইন্ড বানিয়েছেন। তাদেরকে তিনি একটা বিশেষ পরিকল্পনা করে এই অভ্যুত্থান হয়েছে সেটা বলেছেন। তাদেরকে তিনি রাজনীতি করতে উৎসাহ দিয়েছেন, যদি একবারের জন্য ক্লাসে যেতে বলেননি, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেননি। তো তাকে কেন গুরুত্ব দিয়ে উপরে উঠতে হবে? হ্যাঁ, 5ই আগস্টের আগ পর্যন্ত নোবেল লরিয়েট অন্য বিবেচনা ছিল, তা তো আমি মনে করি না। একটা সরকারি অনুষ্ঠানে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেখানে যা কিছু নির্ধারিত থাকে তার বাইরে হঠাৎ করে বড় কোনো পরিবর্তন আনবার দরকার আছে, আমার কাছে মনে হয় না। তারেক রহমান যদি থাকতেন আর প্রফেসর ইউনূস যদি সরকারে থাকতেন, তারেক রহমান যদি মঞ্চে মানে দর্শক সারিতে থাকতেন, প্রফেসর ইউনূসকে তাকে ডেকে মঞ্চে ওঠাতেন? আমার তো মনে হয় না। আমার মনে হয় না। আমার তার প্রতি কোনো ব্যক্তিগত ক্ষোভ কিছু না, আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তার ভালো, আমি কোনো কারণ নেই। কিন্তু দেশটার আসলে তিনি কি করেছেন? আমি তো বলবো যে দেশটাকে অনেকখানি পিছিয়ে দিয়ে গেছেন না। এই যে মব কালচার, এই যে নোংরা ভাষা, এই যে যাদের লেখাপড়া করবার কথা, যাদের কাজ খুঁজবার কথা, সেগুলো বাদ দিয়ে তারা যা করছে, তার প্রধান প্রেরণক হচ্ছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবং এই জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব বা এই জুলাই অভ্যুত্থানে তার কোনো ত্যাগ, সেটা ছিল বলে কেউ প্রমাণ করতে পারবেন না। আমার কাছে, আমি খুব জোরালো ভাষায় এটা বলতে পারি। এবং ওই যে মেটিকুলাস ডিজাইন করে এই অভ্যুত্থান হয়েছে, কে ডিজাইন করলো? এই ডিজাইনের সঙ্গে তার কি কোনো সম্পর্ক ছিল? আমার তো জানা নেই। আর এটা কোনো ডিজাইন করে কোনো অভ্যুত্থান হয়নি, এটা যে যাই বলুক। 2 বছর আগে 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন, পালিয়ে গেছেন কেউ কেউ বলেন, সবটাই ঠিক আছে। 2 বছর পর সেই একই দিনের রাজনৈতিক এবং ঐতিহাসিক তাৎপর্যকে যদি সামনে রেখে নয়াদিল্লি থেকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন, আমরা দেখলাম। তিনি ঘোষণা দিলেন আগামী ডিসেম্বরের মধ্যে, এই ঘোষণা তিনি আগেও দিয়েছেন যে বাংলাদেশে ফিরবেন। দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হতে পারে, এমনকি মৃত্যুদণ্ড কার্যকরের ঝুঁকিও রয়েছে। এসব জেনেই তিনি ফেরার কথা বলছেন। এটা নিছক একজন ক্ষমতাচ্যুত নেতার আবেগপূর্ণ ঘোষণা, আবার নাও হতে পারে। এর মধ্যে রয়েছে রাজনৈতিক পুনরুত্থানের চেষ্টা, নিজের সমর্থকদের সংগঠিত রাখবার কৌশল এবং বর্তমান বাংলাদেশ রাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ জানাবার একটা বার্তা। কিন্তু ঘটনাটা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে একটি বিশেষ কারণে। শেখ হাসিনা কথাগুলো বলেছেন ভারতের রাজধানী থেকে, এমন একটি দেশে বসে বলেছেন যে দেশের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে এবং যে দেশের কাছে তাকে ফেরত দেওয়ার আনুষ্ঠানিক অনুরোধ এখনও বিবেচনাধীন। ফলে শেখ হাসিনার সংবাদ সম্মেলনকে শুধু তার ব্যক্তিগত রাজনৈতিক উদ্যোগ হিসেবে দেখবার সুযোগ নেই, এটি এখন ঢাকা দিল্লি সম্পর্কের একটা স্পর্শকাতর কূটনৈতিক পরীক্ষা। ভারত সরকার বলছে যে অনুষ্ঠানটা একটা বেসরকারি সংগঠনের আয়োজনে এবং এর সঙ্গে নয়াদিল্লির কোনো আনুষ্ঠানিক সম্পৃক্ততা নেই। কূটনীতির ভাষায় এই ব্যাখ্যা হয়তো গ্রহণযোগ্য মনে হতে পারে, কিন্তু রাজনীতি শুধু আনুষ্ঠানিক সম্পৃক্ততার কাগজ দেখে না, রাজনীতি দেখে বাস্তবতা, পরিবেশ, সময় এবং প্রতীক। ভারতের রাজধানীতে কড়া নিরাপত্তার মধ্যে অবস্থানরত একজন সাবেক সরকার প্রধান
পতিত সরকার প্রধান আন্তর্জাতিক ও ভারতীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, অথচ ভারতীয় রাষ্ট্র এই বিষয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকবে, এ দাবি বাংলাদেশের মানুষের একটি বড় অংশের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা কঠিন। আরও বড় প্রশ্ন হচ্ছে সময় নির্বাচন। বাংলাদেশ যখন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন করছে, শহীদ পরিবারগুলো যখন তাদের হারানো স্বজনের স্মৃতি নিয়ে রাষ্ট্রের সামনে দাঁড়িয়েছে, ঠিক তখনই সেই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শাসককে দিয়ে দিল্লি থেকে তার নিজের রাজনৈতিক ভাষ্য তুলে ধরার সুযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাই ঘটনাটিকে শুধু অনাকাঙ্ক্ষিত বলেনি, দেশের সার্বভৌমত্ব, শহীদদের মর্যাদা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার জন্য ক্ষতিকর বলেও চিহ্নিত করেছে। এখানে আরেকটা কথা আমি বলে রাখি, এই সম্মেলনে কথা বলেছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। আমি যেহেতু প্রফেসর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটু আগে কথা বলছিলাম, এই কথাটিও এখানে প্রণিধানযোগ্য। সাংবাদিকরা যখন সম্ভবত দ্য হিন্দুর সুহাসিনী হায়দার প্রশ্নটা করেছিলেন, আমার যতদূর, তিনি প্রশ্নটা করেছিলেন যে কোনো রিগ্রেট আছে কি না। রিগ্রেটের কিছু নেই, সজীব ওয়াজেদ জয় বলছেন, কেননা বাংলাদেশে আইন করে জুলাই হত্যাকাণ্ডকে ইনডেমনিটি দেওয়া হয়েছে। অর্থাৎ এই আইনটি করা হয়েছে, আমরা জানি অর্ডিন্যান্স পরে আইন করে পাশ করা হয়েছে যে জুলাই ঘটনাবলিতে পুলিশ সহ বা এই আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে কোনো হত্যাকাণ্ডের কোনো অভিযোগ মামলা করা যাবে না। আমি মনে করি সজীব ওয়াজেদ জয় প্রশ্নটা যৌক্তিকভাবে তুলেছেন যে তাহলে একই ঘটনায় একটি পক্ষের হত্যাকাণ্ড জায়েজ না, আরেকটি পক্ষের হত্যাকাণ্ড জায়েজ কি করে হয়? আর এই ইনডেমনিটি তো সেই ৭৫ সাল থেকে, তারপরে নানা ক্ষেত্রে, র্যাবের ক্ষেত্রে, তারপরে আমরা এই বিদ্যুতের ক্ষেত্রে শেখ হাসিনার সময় নানা ইনডেমনিটি দেখেছি, এবং ইনডেমনিটি আসলে কোনো ভালো কিছু নয়। এই যে দায় থেকে মুক্তি, দায় মুক্তি দেওয়া, এটা তো কোনো আইনের শাসন হতে পারে না। কাজে এখন এই যে প্রফেসর ইউনূসের সরকার যে দায় মুক্তি দিল একটা অংশকে, এবং সেটা আবার বর্তমান সরকার এন্ডোর্স করলো, পাশ করলো, আইন করলো, অনুমোদন দিল, সেই যুক্তিটা এখন সজীব ওয়াজেদ জয় বলছেন যে এই যে বাকি যাদেরকে হত্যা করা হয়েছে বা তাদের সরকার যাদেরকে হত্যা করেছে সেটা ওই ইনডেমনিটির আওতায় পড়বে। কারণ এটা তো, এবং কথাটা এক অর্থে যুক্তিসঙ্গত মনে হতে পারে সবার কারো কাছে। এটাও প্রফেসর ইউনূস, আমি মনে করি যার চাপেই করুন, যে আবেগের বলেই করুন, এটাও একটা ক্ষতি হয়েছে। এবং এই যে বলছিলাম যে এই যে বাংলাদেশের মানুষ ভারত থেকে শেখ হাসিনা কথা বললেন, তাতে যে ক্ষোভ, এই ক্ষোভটাকে আবার সেই প্রসঙ্গে আসে, এই ক্ষোভটাকে কেবল আবেগ বা ভারত বিরোধিতা হিসেবে উড়িয়ে দিলে ভুল হবে। কারণ রাষ্ট্রের সার্বভৌমত্ব শুধু সীমান্তের মানচিত্রে সীমাবদ্ধ নয়। অন্য একটা দেশের ভূখণ্ড ব্যবহার করে কোনো দণ্ডিত ও প্রত্যর্পণ প্রার্থী রাজনৈতিক নেতা যদি নিজ দেশের সরকার, বিচার ব্যবস্থা এবং রাজনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে ধারাবাহিক প্রচারণা চালাতে পারেন, তাহলে আশ্রয়দাতা রাষ্ট্রের দায় নিয়ে প্রশ্ন উঠবেই। অবশ্য এর অর্থ এই নয় যে শেখ হাসিনার কথা বলবার অধিকার নেই। একজন ক্ষমতাচ্যুত রাজনীতিক নিজের অবস্থান ব্যাখ্যা করতে পারেন, অভিযোগ অস্বীকার করতে পারেন, বিচারকে রাজনৈতিক বলতে পারেন এবং দেশে ফেরার ইচ্ছাও প্রকাশ করতে পারেন। কিন্তু ব্যক্তির বক্তব্য দেওয়ার অধিকার আর একটি প্রতিবেশী রাষ্ট্রের ভূখণ্ডকে সক্রিয় রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের সুযোগ, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। বিশেষ করে যখন সেই ব্যক্তির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড রয়েছে এবং তাকে ফিরিয়ে দেওয়ার আনুষ্ঠানিক অনুরোধ নিয়ে দুদেশের মধ্যে আলোচনা চলছে। 2024 সালের জুলাই ও অগস্টের ঘটনাবলী শুধু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কোনো তৈরি করা বয়ান নয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের অনুসন্ধানে 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে প্রায় 1400 মানুষের প্রাণহানির অনুমান করা হয়েছিল। নিহতদের মধ্যে শতাধিক শিশু থাকবার কথাও ইউনিসেফ জানিয়েছিল। নির্বিচার গুলি, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার, আটক, নির্যাতন এবং আন্দোলন দমনে রাষ্ট্রীয় শক্তির পরিকল্পিত প্রয়োগের গুরুতর চিত্র উঠে এসেছে আন্তর্জাতিক অনুসন্ধানে। অতএব ঘটনাগুলোকে কেবল ষড়যন্ত্র, আবেগে প্রভাবিত শিক্ষার্থীদের ভুল সিদ্ধান্ত কিংবা একটি নির্বাচিত সরকারকে উৎখাতের পরিকল্পনা হিসেবে ব্যাখ্যা করলে বাস্তবতার একটা বিশাল অংশকে অস্বীকার করা হয়। আবার এটাও সত্য যে একটি আন্তর্জাতিক প্রতিবেদনের অনুসন্ধান বিচারিক প্রক্রিয়ার বিকল্প নয়। অপরাধের অভিযোগ যত ভয়াবহই হোক, অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের সুযোগ, গ্রহণযোগ্য প্রমাণ, স্বাধীন বিচারক, নিরপেক্ষ আদালত
এবং আপিলের কার্যকর ব্যবস্থা থাকতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে ন্যায় বিচার নিশ্চিত করবার সবচেয়ে শক্তিশালী পথ প্রতিশোধ নয়, যেটা প্রধানমন্ত্রী তারেক রহমান আকার ইঙ্গিতে বারবার বলছেন। এমন একটি বিশ্বাসযোগ্য বিচার যা দেশ এবং দেশের বাইরের মানুষও রাজনৈতিক প্রতিহিংসা বলে সহজে প্রত্যাখ্যান করতে পারবে না। এখানেই বাংলাদেশের দায়িত্ব ভারতের দায়িত্বের চেয়ে কোনো অংশে কম নয়। ঢাকা যদি চায় দিল্লি শেখ হাসিনাকে ফেরত দিক, তাহলে শুধু কূটনৈতিক ক্ষোভ প্রকাশ করলেই চলবে না। প্রত্যর্পণ অনুরোধের আইনগত ভিত্তি, মামলার প্রমাণ, বিচারিক স্বচ্ছতা এবং তার নিরাপত্তার নিশ্চয়তা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করে তুলতে হবে। মৃত্যুদণ্ডের বিষয়টি ভারতের আদালত বা প্রশাসনিক প্রক্রিয়ায় মানবিক ও রাজনৈতিক বিবেচনার প্রশ্ন তুলতে পারে। সেই বাস্তবতা বাংলাদেশকে মাথায় রাখতে হবে। ভারতের কাছেও প্রশ্নটা কিন্তু খুব সহজ নয়। শেখ হাসিনা দীর্ঘ সময় ধরে দিল্লির সবচেয়ে নির্ভরযোগ্য আঞ্চলিক অংশীদারদের একজন ছিলেন এবং শেখ হাসিনা তার বক্তব্য কিন্তু ওখানে এই বিষয়গুলো বলেছেন যে তার সঙ্গে ভারতের সম্পর্কটা কি, এবং তার সরকারের অর্থাৎ শেখ হাসিনার সরকারের সময় নিরাপত্তা সহযোগিতা, সংযোগ, বিদ্যুৎ, বাণিজ্য এবং ভারতের উত্তর পূর্বাঞ্চল কেন্দ্রিক কৌশলগত স্বার্থে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছিল। ভারত সেই সম্পর্কের মূল্য দেবে, এটাই স্বাভাবিক। বিপদের সময় একজন পুরনো মিত্রকে আশ্রয় দেওয়ার মধ্যেও মানবিক এবং রাজনৈতিক চুক্তি থাকতে পারে, কিন্তু আশ্রয় দেয়া আর তাকে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক তৎপরতার জন্য অবাধ পরিসর দেয়া এক নয়। ভারত যদি এখনো বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে মূলত একজন নেতা বা একটি দলের মাধ্যমে দেখে, তাহলে সেটি তার বহুদিনের কৌশলগত ভুলের পুনরাবৃত্তি হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হওয়া উচিত বাংলাদেশের রাষ্ট্র ও জনগণের সঙ্গে, কোনো নির্দিষ্ট রাজনৈতিক পরিবারের সঙ্গে নয়। এমনকি শুধুমাত্র তারেক রহমানের সঙ্গে নয়, এমনকি শুধুমাত্র বিএনপির সঙ্গেও নয়। দীর্ঘদিন বাংলাদেশের বহু মানুষের ধারণা ছিল দিল্লি গণতন্ত্র, নির্বাচন ও মানবাধিকারের প্রশ্নের চেয়ে নিজের নিরাপত্তা ও ভূরাজনৈতিক সুবিধাকে বেশি গুরুত্ব দিয়েছে। 2014, 2018 এবং 2024 সালের বিতর্কিত নির্বাচনগুলোর সময় ভারতের অবস্থান এই ধারণাকে আরও শক্তিশালী করেছে। জুলাই অভ্যুত্থানের পর তাই ভারতের সামনে একটি নতুন সুযোগ তৈরি হয়েছিল, বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতাকে স্বীকার করা, সব দলের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং অতীতের পক্ষপাতদুষ্ট ভাবমূর্তি থেকে বেরিয়ে আসা। কিন্তু দিল্লিতে শেখ হাসিনা সংবাদ সম্মেলন সেই উদ্যোগকে আবারও প্রশ্নের মুখে ফেলেছে। ভারত সরকার সরাসরি আয়োজন না করলেও বাংলাদেশের আপত্তি জানার পর অনুষ্ঠানটি হতে দেয়া একটা রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবেই দেখা হবে। কূটনীতিতে কখনো কখনো নিষ্ক্রিয়তাও একটি সক্রিয় বার্তা বহন করে। বিশেষ করে এমন সময় ঘটনা ঘটেছে যখন দু দেশ সম্পর্ক স্বাভাবিক করার পথ খুঁজছিল। ভারতের ব্রিক্স আয়োজনের আউটরিচ পর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমস্টেক চেয়ার হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু আমন্ত্রণপত্রে তার রাষ্ট্রীয় পরিচয় যথাযথভাবে প্রতিফলিত না হওয়া নিয়েও ঢাকায় অস্বস্তি তৈরি হয়েছে। তার নয়াদিল্লি সফরের সম্ভাবনা এখন অনিশ্চিত বলে বিভিন্ন সূত্রে খবর এসছে। এর মধ্যে শেখ হাসিনার দিল্লির অনুষ্ঠান নতুন সন্দেহ যোগ করেছে। ভারত কি সত্যিই বাংলাদেশের নির্বাচিত নতুন সরকারের সঙ্গে আন্তরিকভাবে সম্পর্ক পুনর্গঠন করতে চায়, নাকি একদিকে আনুষ্ঠানিক যোগাযোগ রাখছে, অন্যদিকে পুরনো রাজনৈতিক ব্যবস্থার জন্য একটি বিকল্প দরজা খোলা রাখছে? দিল্লি হয়তো বলবে এটি গণতান্ত্রিক দেশে বেসরকারি সংগঠনের অনুষ্ঠান বন্ধ করা সরকারের কাজ নয়, চুক্তিটি পুরোপুরি অগ্রাহ্য করা যায় না। কিন্তু একই ভারত এই নিরাপত্তা, কূটনৈতিক সম্পর্ক কিংবা জনশৃঙ্খলার প্রশ্নে বহু অনুষ্ঠান, সভা ও বিদেশি নাগরিকের রাজনৈতিক তৎপরতা নিয়ন্ত্রণ করেছে। ফলে শেখ হাসিনার ক্ষেত্রে রাষ্ট্রের কিছুই করার ছিল না, এই অবস্থান খুব শক্ত ভিত্তির উপর দাঁড়ায় না। তার ওপর ভারতীয় সংসদীয় কমিটির আলোচনায় এমন তথ্য সামনে এসেছে যে শেখ হাসিনাকে ভারতীয় ভূখণ্ডে রাজনৈতিক কার্যক্রম চালাতে দেয়া হবে না। যদি সেই নীতি সত্যিই কার্যকর থাকে, তাহলে সাংবাদিকদের সঙ্গে তার যোগাযোগকে কিভাবে সংজ্ঞায়িত করা হবে? সংবাদ সম্মেলন কি রাজনৈতিক কার্যক্রম নয়? সেখানে যদি বাংলাদেশের বর্তমান সরকার, বিচার প্রক্রিয়া, নির্বাচন এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে সুস্পষ্ট রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়, তবে তাকে নিছক ব্যক্তিগত মত প্রকাশ বলা কঠিন। শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে ফেরার ঘোষণা নিয়েও প্রশ্ন রয়েছে। এটি কি বাস্তব পরিকল্পনা নাকি রাজনৈতিক মনস্তত্ত্বের খেলা? তিনি যদি সত্যি স্বেচ্ছায় দেশে ফেরেন, তাহলে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দিল্লি কি তাকে সেই যাত্রার অনুমতি দেবে? তার প্রত্যাবর্তন কি ভারত ও বাংলাদেশের মধ্যে সমঝোতার অংশ হবে, নাকি তিনি নিজের উদ্যোগে ফিরবেন? এসব প্রশ্নের কোনো পরিষ্কার উত্তর নেই। সম্ভবত ডিসেম্বরের ঘোষণা তার বিচ্ছিন্ন ও হতাশ সমর্থকদের উদ্দেশ্যেই বেশি করে দেয়া।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নেতৃত্ব ছত্রভঙ্গ, অনেক নেতা কারাগারে অথবা দেশের বাইরে এবং দলের রাজনৈতিক ভবিষ্যৎ গভীর অনিশ্চয়তায়। এমন পরিস্থিতিতে একটি নির্দিষ্ট প্রত্যাবর্তনের সময় ঘোষণা দলের সমর্থকদের মধ্যে অপেক্ষা ও আশার মনস্তত্ত্ব তৈরি করতে পারে। এটি ক্ষমতাসীনদের উপর চাপ সৃষ্টি এবং আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখার কৌশলও হতে পারে। তবে বাংলাদেশের সরকার যদি এই ঘোষণার প্রতিক্রিয়ায় আতঙ্কিত হয়ে ওঠে, গণমাধ্যমে অযৌক্তিক নিয়ন্ত্রণ আরোপ করে অথবা আওয়ামী লীগের সঙ্গে সামান্য সম্পর্ক আছে এমন প্রত্যেক নাগরিককে দমন করতে শুরু করে, তাহলে শেখ হাসিনার কৌশলই সফল হবে। একটা গণতান্ত্রিক রাষ্ট্র নিষিদ্ধ বক্তব্যের ভয় দেখিয়ে নিজের বৈধতা প্রতিষ্ঠা করে না। তার জবাব হয় তথ্য, আইন, স্বচ্ছ বিচার এবং ভালো শাসন দিয়ে। এখানে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর রাষ্ট্রীয় আয়োজনের ঘটনাটিও গভীরভাবে প্রাসঙ্গিক, যেটা আমি সূচনায় কিছুটা বলেছিলাম। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনায় প্রদর্শিত তথ্যচিত্র নিয়ে তীব্র প্রতিবাদ হয়েছে। রাষ্ট্রপতির উপস্থিতিতে দর্শকদের একাংশ অনুষ্ঠান থামিয়ে দিয়েছেন। কূটনীতিকরা বোধহয়, আমি আশঙ্কা করি, আমার ধারণা যে এক ধরনের ভয় থেকে অনুষ্ঠান স্থল ছেড়ে গিয়েছেন। এবং যারা অভিযোগ করছেন তাদের অভিযোগ ছিল যে আন্দোলনের ধারাবাহিকতার গুরুত্বপূর্ণ অধ্যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা, 9 দফা কর্মসূচি, 3 আগস্টের 1 দফা এবং বিভিন্ন পক্ষের অবদান যথাযথভাবে তুলে ধরা হয়নি। পরে মন্ত্রণালয় ত্রুটি স্বীকার করে তথ্যচিত্রটি সংশোধনের ঘোষণা দিয়েছে। একই দিনে দিল্লিতে শেখ হাসিনা জুলাইয়ের একটি ব্যাখ্যা দিয়েছেন, আর ঢাকায় জুলাইয়ের সরকারি তথ্যচিত্র নিয়ে জুলাইয়ের অংশীজনরাই প্রতিবাদ করেছেন। ঘটনা দুটো যেন একই সংকটের দুই রূপ। প্রশ্নটি হচ্ছে, জুলাইয়ের ইতিহাস কার? কে এই ইতিহাস লিখবে? ক্ষমতাচ্যুত শাসক, বর্তমান সরকার, কতিপয় ছাত্রনেতা, রাজনৈতিক দল, আমলাতন্ত্র, নাকি শহীদ পরিবার? বাংলাদেশের ইতিহাসের একটি দুর্ভাগ্যজনক বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমতা বদলের সঙ্গে ইতিহাসও বদলে যায়। রাষ্ট্রীয় তথ্যচিত্র, পাঠ্যপুস্তক, জাদুঘর, স্মরণ দিবস ও সরকারি ভাষায় ক্ষমতাসীনদের সুবিধামতো কোনো অধ্যায় বড় করা হয়, কোনো অধ্যায় ছোট করা হয়, আবার কাউকে সম্পূর্ণ মুছে ফেলা হয়। 1971-এর ইতিহাস দিয়ে এই প্রবণতার ভয়াবহ পরিণতি আমরা দেখেছি। এখন যদি জুলাইয়ের ইতিহাসও দলীয় বা গোষ্ঠীগত মালিকানায় চলে যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আরেকটি বিভক্ত ও বিকৃত স্মৃতি পাবেন। জুলাইয়ের কৃতিত্ব যেমন একা বিএনপির নয়, তেমনি একা এনসিপি বা এনসিপির নেতৃবৃন্দরও নয়, জামায়াত ইসলামীরও নয়। এটা সবাইকে মাথায় রাখতে হবে। জুলাই কোনো এক ব্যক্তির সৃষ্টি নয়, কোনো এক সংগঠনের সম্পত্তি নয়। আন্দোলন শুরু করেছিলেন শিক্ষার্থীরা, পরে তাতে শ্রমিক, পেশাজীবী, নারী, শিশু, রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষ যুক্ত হয়েছেন। দীর্ঘদিনের ভোটাধিকারহীনতা, দুর্নীতি, বৈষম্য, দমনপীড়ন ও অপমান জমতে জমতে বিস্ফোরণ ঘটেছিল। কেউ সাংগঠনিক নেতৃত্ব দিয়েছেন, কেউ রাস্তায় থেকেছেন, কেউ আহত হয়েছেন, কেউ সন্তান হারিয়েছেন। এই বহুমাত্রিক ইতিহাসকে একটি সুবিধাজনক সরকারি গল্পে পরিণত করা শহীদদের প্রতি সুবিচার হবে না। একইভাবে জুলাইয়ের নামে পরবর্তী সব অন্যায়কে বৈধ করা যায় না। গণ অভ্যুত্থানের নৈতিক শক্তি ব্যবহার করে মব সহিংসতা, প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, বিচার বহির্ভূত প্রতিশোধ, গণমাধ্যমে চাপ কিংবা নতুন দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হলে জুলাইয়ের আদর্শই ক্ষতিগ্রস্ত হবে। যে আন্দোলন রাষ্ট্রীয় দমনপীড়নের বিরুদ্ধে হয়েছিল, তার নামে নতুন দমনপীড়ন চলতে পারে না। শেখ হাসিনা তার দিল্লির বক্তব্যে বাংলাদেশের বর্তমান অস্থিরতা, আইন শৃঙ্খলা ও অর্থনৈতিক সমস্যাকে নিজের রাজনৈতিক পক্ষে ব্যবহার করতে চেয়েছেন। বর্তমান সরকার যদি এসব ক্ষেত্রে ব্যর্থ হয়, তাহলে শুধু শেখ হাসিনার বক্তব্য বন্ধ করে সেই ব্যর্থতা আড়াল করা যাবে না। মানুষের নিরাপত্তা, কর্মসংস্থান, দ্রব্যমূল্য, বিনিয়োগ, প্রশাসনের নিরপেক্ষতা এবং রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নে বাস্তব উন্নতি ঘটাতে হবে। কারণ কর্তৃত্ববাদী অতীতের প্রত্যাবর্তন ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায় হলো একটি কার্যকর গণতান্ত্রিক বর্তমান নির্মাণ করা। আওয়ামী লীগ প্রশ্নেও বাংলাদেশকে আবেগের পরিবর্তে দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় চিন্তা করতে হবে। দলটির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। দায়ী ব্যক্তিদের বিচার অবশ্যই হতে হবে, কিন্তু একটি বড় রাজনৈতিক দলের কোটি কোটি ভোটারকে স্থায়ীভাবে রাষ্ট্রের বাইরে ঠেলে দিলে সেই শূন্যতা গণতন্ত্রের জন্য নিরাপদ হবে না। ব্যক্তির অপরাধ এবং সমর্থকের রাজনৈতিক অধিকার এক বিষয় নয়। ভবিষ্যতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, পারলে কোন নেতৃত্বে এবং কোন শর্তে, তার উত্তর আইন,
জবাবদিহি ও গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আসতে হবে, প্রতিহিংসা বা দিল্লির আশীর্বাদে নয়। বাংলাদেশেরও মনে রাখা দরকার, ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবার সুযোগ নেই, প্রয়োজনও নেই। দুদেশের মধ্যে 4000 কিলোমিটারের বেশি সীমান্ত, অভিন্ন নদী, বাণিজ্য, বিদ্যুৎ, যোগাযোগ, নিরাপত্তা, চিকিৎসা, শিক্ষা এবং লাখো মানুষের পারিবারিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। সীমান্ত হত্যা, পানি বন্টন, বাণিজ্য ঘাটতি, ভিসা সংকট ও রাজনৈতিক অবিশ্বাসের সমাধান উত্তেজনা বাড়িয়ে নয়, মর্যাদাপূর্ণ আলোচনার মাধ্যমে করতে হবে। কিন্তু সুসম্পর্ক মানে নীরব আনুগত্য নয়। বাংলাদেশকে স্পষ্ট করেই বলতে হবে, ভারতের মাটিতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া বন্ধুত্বের আচরণ নয়। ভারতকেও বুঝতে হবে, শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে যদি সে বাংলাদেশের একটি প্রজন্মের আস্থা হারায়, তাহলে সেই ক্ষতি কোনো একটি সরকারের মেয়াদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকেও কেবল ভারত বিরোধী প্রতিক্রিয়ার উপর দাঁড় করানো যাবে না। চীন, পাকিস্তান বা অন্য কোনো শক্তির সঙ্গে সম্পর্ক বাড়ানো বাংলাদেশের সার্বভৌম অধিকার, কিন্তু দিল্লির প্রভাব থেকে বের হওয়ার নামে আরেকটি শক্তির উপর নির্ভরশীল হয়ে পড়া স্বাধীন পররাষ্ট্রনীতি নয়। বাংলাদেশের প্রয়োজন ভারসাম্যপূর্ণ, আত্মমর্যাদাশীল এবং জাতীয় স্বার্থভিত্তিক কূটনীতি। শেখ হাসিনার সংবাদ সম্মেলন শেষ পর্যন্ত হয়তো তাৎক্ষণিক কোনো রাজনৈতিক পরিবর্তন ঘটাবে না, কিন্তু এটি একটি কঠিন সত্য সামনে এনেছে। 2024 সালের 5 অগস্ট শেখ হাসিনার শাসনের অবসান ঘটলেও তাকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক সংকটের অবসান ঘটেনি। তার বিচার, প্রত্যর্পণ, আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং ভারতের ভূমিকা সবই এখনো পর্যন্ত অমীমাংসিত। এই অমীমাংসিত অবস্থাকে দিল্লি নিজের কৌশলগত সম্পদ মনে করলে ভুল করবে, আর ঢাকা যদি এটিকে শুধু প্রতিবাদ লিপি, নিষেধাজ্ঞা ও আবেগী বক্তব্য দিয়ে মোকাবেলা করতে চায়, তাহলেও ভুল করবে। এক পক্ষকে বুঝতে হবে, বাংলাদেশ আর কোনো এক ব্যক্তির মাধ্যমে পরিচালিত প্রতিবেশী নয়। অন্য পক্ষকে প্রমাণ করতে হবে, নতুন বাংলাদেশ পুরনো কর্তৃত্ববাদের বদলে শুধু নতুন কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেনি। জুলাইয়ের শহীদদের সবচেয়ে বড় সম্মান কোনো তথ্যচিত্র, জাদুঘর বা স্মরণসভা নয়। তাদের সবচেয়ে বড় সম্মান হবে এমন একটি রাষ্ট্র যেখানে ক্ষমতাসীন ব্যক্তি অপরাধ করলে বিচার হবে, বিরোধী মত কথা বলতে পারবে, ইতিহাস দলীয় নির্দেশে লেখা হবে না এবং কোনো বিদেশি রাজধানী বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা পাবে না। দিল্লির মঞ্চ থেকে শেখ হাসিনা ফিরে আসার ঘোষণা দিয়েছেন, কিন্তু বাংলাদেশকে এখন ভাবতে হবে শুধু একজন মানুষের ফিরে আসা দিয়ে নয়, আমাদের ভাবতে হবে সেই রাষ্ট্র ব্যবস্থা ফিরে আসবে কিনা যার বিরুদ্ধে মানুষ জীবন দিয়েছিল। একই সঙ্গে এটিও দেখতে হবে, সেই রাষ্ট্র ব্যবস্থার জায়গায় আমরা সত্যি গণতন্ত্র প্রতিষ্ঠা করছি নাকি কেবল ক্ষমতার নতুন মালিক তৈরি করছি। শেষ পর্যন্ত লড়াইটা শেখ হাসিনা বনাম বর্তমান সরকার নয়, বাংলাদেশ বনাম ভারতও নয়। আসল লড়াইটি ইতিহাসের সত্য বনাম রাজনৈতিক সুবিধাবাদ, ন্যায় বিচার বনাম প্রতিশোধ এবং সার্বভৌম গণতন্ত্র বনাম দেশি বিদেশির ক্ষমতার নিয়ন্ত্রণের মধ্যে। এই পরীক্ষায় ঢাকা ও দিল্লি দুই রাজধানীকেই পরিণত আচরণ দেখাতে হবে। তবে বাংলাদেশের জন্য দায়টি আরও বড়, কারণ রাষ্ট্রটি আমাদের, শহীদরা আমাদের এবং ভবিষ্যৎটিও আমাদেরই। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।